শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচরখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি প্রোগ্রামিং চ্যাপ্টারটা শুরু করার কথা বলেছিলাম, যদিও আমরা সময় স্বল্পতার কারণে গত সপ্তাহে শুরু করতে পারিনি। তো আজকে আমাদের প্রোগ্রামিং চ্যাপ্টারের প্রথম লেকচার শুরু হবে। আর গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা HTML নিয়ে আলোচনা করেছিলাম এবং HTML এর যে প্রবলেমগুলো তোমাদের ছিল, সেই প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করেছি HTML নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের নেই। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটা অনেক দীর্ঘ একটা চ্যাপ্টার এবং এখানে ২টা অংশ আছে। আর এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে পরীক্ষায়। আর যারা ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা চ্যাপ্টার হলো সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমরা শিখব যে কিভাবে আমরা প্রোগ্রামিং তৈরি করতে পারি, আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি কিভাবে, বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে পারবো। এই চ্যাপ্টার থেকে আমরা আরো কিছু জানতে পারবো যে প্রোগ্রামিংটা আসলে কিভাবে আসলো, প্রোগ্রামিংটা কি কাজ করে এবং উম, কি প্রোগ্রামিং বর্তমানে জনপ্রিয়, আর বিভিন্ন স্তরের যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। প্রাথমিক অবস্থায় কম্পিউটার কেমন ছিল, বা প্রাথমিক অবস্থায় কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা কি ছিল, বা কিভাবে কম্পিউটার অপারেট হতো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই চ্যাপ্টার থেকে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো লেকচার হবে এই চ্যাপ্টার নিয়ে, তোমরা অবশ্যই সেগুলো পড়বে। তো যারা আমার এই লেকচার দেখবে তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রোগ্রামের ধারণা। তো দেখো, প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম আমরা কি করি আসলে? প্রোগ্রামটা দিয়ে কি কাজ করি? অনেকে হয়তো এটা ভাবো যে কম্পিউটার সায়েন্সে যদি কেউ পড়াশোনা করে, তো অনেকের হয়তো এই ধারণা আছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলতে একজন মানুষকে মনে করে যে আসলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে আসলে কম্পিউটার তৈরি করে। আই মিন, যে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কম্পিউটার ঠিক করতে পারে, কম্পিউটারে কোনো কিছু নষ্ট হয়ে গেলে কম্পিউটার ঠিক করতে পারে। এটা খুব মজার একটা বিষয় যে এটা ইউনিভার্সিটি যখন আমরা পড়াশোনা করেছি তখনও এই জিনিসটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল মানুষের মধ্যে, মিসকনসেপশন ছিল। তো অনেকেই এটা ভাবতো যে আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কম্পিউটার ঠিক করা, কম্পিউটার তৈরি করা। বিষয়টা আসলে তেমন না। কম্পিউটার ইঞ্জিনিয়ার আসলে কম্পিউটার তৈরি করে, মানে সে তো কম্পিউটারের মেকার না যে কম্পিউটার সে মেক করবে, বা কম্পিউটার সে কোনো একটা আহ, জিনিস নষ্ট হয়ে গেছে সেটা সে ঠিক করবে, বিষয়টা কিন্তু এমন না। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যেও আবার কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো তার মধ্যে ধরো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা সফটওয়্যার নিয়ে কাজ করে। তাহলে মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ার বলতে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটাই কিন্তু তারা করে থাকে। তো বিষয়টা এমন না যে কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার নষ্ট কম্পিউটার ঠিক করতে পারে, বা কিবোর্ড নষ্ট হয়ে গেছে কিবোর্ড ঠিক করতে পারে। এইটা জাস্ট যেহেতু আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, এই চ্যাপ্টারের একটা প্রাথমিক উম, ধারণার ক্ষেত্রে আহ, অবশ্যই সবকিছুতে আমাদের ধারণা ক্লিয়ার হতে হয়। বিষয়টা ক্লিয়ার না হলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না যে আসলে আমরা যে কাজটা করছি সেই কাজটা আসলে কি। কাজটাই যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ওই কাজটা ঠিকঠাক মতন করতে পারবো না। তো সবকিছুতে আমাদের আগে সেই জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে। যেহেতু আমরা প্রোগ্রামিং চ্যাপ্টারটা পড়ছি, যে প্রোগ্রামিং এর ধারণাটা আমাদের নিতে হবে যে প্রোগ্রামিং আসলে কি, প্রোগ্রামিং জিনিসটা কি আসলে। দেখো, তো প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের সাহায্যে, দেখো আমরা যদি তাত্ত্বিকভাবে বলি বা সংজ্ঞার দিকে যাই, এটা জাস্ট আমি সংজ্ঞা বলছি, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। কম্পিউটারের সাহায্যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রদান করা এমন নির্দেশমালা যা কম্পিউটার বুঝতে পারে তাকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয়, বা সাধারণভাবে আমরা যদি বলি প্রোগ্রাম বলি। দেখো, কম্পিউটারের সাহায্যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, তার মানে কম্পিউটার ব্যবহার করে আমি যদি এমন কোনো নির্দিষ্ট কাজ পরিচালনা করি এবং সেই কাজ পরিচালনা করার জন্য
আমি কম্পিউটারকে যে সকল নির্দেশমালা দেই যা কম্পিউটার বুঝতে পারে। যেমন ধরো তুমি কোনো কিছু লিখতে চাইলে। তো তুমি যখন কোনো কিছু লিখতে চাইবে তখন অবশ্যই সেই জিনিসটা টাইপ করতে হবে তোমাকে। তুমি যদি কোনো কিছু টাইপ করো, টাইপ করলে তুমি সেটা মনিটরের মধ্যে দেখতে পারবে। তো যখন তুমি সেটা টাইপ করবে তখন মনিটরে দেখতে পারবে। তাহলে টাইপ করা মানে কি? তুমি একটা নির্দেশনা দিচ্ছ। যেমন তুমি তোমার নাম লিখছো। তুমি যদি তাহলে তোমার নাম লিখো, তাহলে তোমার নাম যদি তুমি লিখো, সাপোজ তোমার নাম লিখতে গেলে তোমাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে। এখন কিবোর্ড থেকে টাইপ করা মানেই কি? তুমি কম্পিউটারকে কোনো একটা নির্দেশনা দিচ্ছ এবং কম্পিউটার সেটা যদি বুঝতে পারে তাহলেই কেবল ডিসপ্লের মধ্যে তোমাকে সেই জিনিসটা দেখাবে। তো তোমার নাম লিখতে গেলে সাপোজ তোমার নাম আসিফ, তাহলে তুমি ASIF যখন লিখবা, প্রত্যেকটা কি চাপার পরে তুমি স্ক্রিনের মধ্যে ডিসপ্লের মধ্যে দেখতে পারবা যে এ যখন চাপবা তখন দেখতে পারবা। তুমি এই যে প্রেস করলে, প্রেস করার পরে তুমি যে ডিসপ্লে পর্যন্ত দেখলা যে এখানে লেখা আসছে, তাহলে কম্পিউটার নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে। তাহলে তুমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছো সেই ইনস্ট্রাকশনটা কম্পিউটার বুঝতে পেরেছে। তাই তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ। যদি কম্পিউটার বুঝতে না পারতো, তাহলে কিন্তু সে সেই আউটপুটটা তোমাকে দিত না। যদিও এর মধ্যে অনেক মেকানিজম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে সে এই জিনিসগুলা বুঝতে পারে এবং কিভাবে সে এই জিনিসগুলা দেখিয়েছে। তো যাই হোক, আ আমরা ধরো কোনো ক্যালকুলেটর বা আমরা যদি কম্পিউটারে ক্যালকুলেটর দিয়ে কোনো কিছু ক্যালকুলেট করি। যেমন 2 + 5 আমরা যখন দেই, 2 + 5 ইকুয়াল দিলে আমরা দেখি যে 2 + 5 = 7 আসে। তাহলে এই জিনিসগুলো কম্পিউটারকে আমি নির্দেশনা দিয়েছি 2 + 5। এই যে আমি এখানে প্লাস সাইন ইউজ করলাম, 2 এবং 5 ইউজ করলাম। এবং যখন আমি ইকুয়াল দিলাম তখন কম্পিউটারের প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু আমি যখন কিবোর্ড থেকে দিচ্ছি কম্পিউটার প্রত্যেকটা বুঝতে পারছে যে আমাকে এখন 2 লিখতে বলেছে তাই আমি 2 লিখেছি। কম্পিউটার বুঝতে পারে যে আমাকে এখন প্লাস লিখতে বলেছে, আমি এই 2 এর সাথে অ্যাড করব। তারপর আমি যেই ডিজিটটা লিখবো, যেমন আমি 5 লিখলে তখন কম্পিউটার বুঝবে যে 2, তারপরে যেহেতু অ্যাড প্রেস করেছে তার মানে 2 এর সাথে এড করতে হবে কাকে? যখন আমি 5 প্রেস করব তখন সে বুঝতে পারবে যে 5 কে এড করতে হবে। তারপরে ইকুয়াল দেওয়ার পর সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমাকে এখন এটার যে আউটপুটটা, এটার যে ফলাফলটা সেটা আমাকে প্রদান করতে বলা হচ্ছে। তখন সে আমাদেরকে 2 + 5 এড করে 7 আমাদের অ্যান্সারটা দিবে। তাহলে এই যে দেখো একটা ধারাবাহিক নির্দেশনা, আমি 2 দিলাম, প্লাস দিলাম, 5 দিলাম। এই নির্দেশনা আমি কম্পিউটারকে দিলাম। 2 এবং 5 দিয়ে যদি আমি ইকুয়াল দিতাম তাহলে সেখানে আমি 25 দেখতে পেতাম। 2 + 5, এই যে প্লাস, আমি প্লাস দিয়ে প্লাসটা আমি নির্দেশ করে দিয়েছি কম্পিউটারকে যে এটা এড করবে। আমি যদি মাইনাস দিতাম তাহলে কম্পিউটার 2 - 5 করে দিত তখন। তাহলে -3 আমার আউটপুট আসতো। তাহলে কম্পিউটারকে কি আমি দিচ্ছি সেটা কম্পিউটার যখন বুঝতে পারে, কম্পিউটার সেই অনুযায়ী আমাদেরকে প্রসেস করে একটা অ্যান্সার আমাদেরকে দেয়। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধাপে, ধাপে যখন কম্পিউটারকে দিচ্ছি, কম্পিউটার এই জিনিসগুলা নিয়ে প্রসেস করে তারপরে আমাদেরকে আউটপুট হিসেবে দিচ্ছে। তো এই জিনিসগুলা হচ্ছে দেখো, এই যে আমরা বলেছি কম্পিউটার সাহায্যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কম্পিউটারকে আমরা যে নির্দেশমালা প্রদান করি, যা কম্পিউটার বুঝতে পারে, তাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। এখন আমরা এই যে বললাম যে আমরা 2 + 5 = 7 পাবো। এটা কি এভাবেই পেয়ে যাবো? কম্পিউটার অন করলেই পেয়ে যাবো? নিশ্চয়ই না। তার জন্য আমাদেরকে কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে ক্যালকুলেটর নামে একটা অ্যাপস আছে। সেই অ্যাপস আমাদেরকে ইউজ করতে হয়। যেমন দেখো, আমার কম্পিউটারের এই যে ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা আসলে কি? এই যে এখানে 2 দিলাম, প্লাস দিলাম, 5 দিলাম। এবার আমি যদি ইকুয়াল চাপি 7 আসছে দেখো। তাহলে 2 দিলাম, 5 দিলাম এবং তার মাঝখানে প্লাস দিলাম, ইকুয়াল দিলাম। তাহলে আউটপুট পেলাম 7। এই প্রত্যেকটা জিনিস আমি আমার কিবোর্ড থেকে কম্পিউটারকে নির্দেশ দিয়েছি এবং কম্পিউটার সেটা বুঝে আমাদেরকে প্রসেস করে একটা আউটপুটও দিয়েছে বা একটা ফলাফলও দিয়েছে যেটা হচ্ছে 7। এখন এই সবকিছু আমি কার মধ্যে করেছি? কম্পিউটারের যেকোনো জায়গায় করেছি আমি? আমি যদি এখন ধরো সাপোজ আমি এইখানে কম্পিউটারের ডেস্কটপের মধ্যে আমি 2, 5 যাই প্রেস করি, এখানে কোনো কিছু হবে? দেখো আমি প্রেস করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হলো এইটা করার জন্য, ওই কাজটা স্পেসিফিক কাজটা করার জন্য আমার যে প্রোগ্রামটা প্রয়োজন সেই প্রোগ্রামটা আমি ওপেন করিনি। তাহলে দেখো, এই ক্যালকুলেটর হলো আমার একটা প্রোগ্রাম বা একটা অ্যাপস অথবা একটা অ্যাপ্লিকেশন বলতে পারি বা একটা সফটওয়্যার বলতে পারি। তাহলে এই ক্যালকুলেটর আমাকে আগে ওপেন করতে হবে। তারপরে আমার এই ক্যালকুলেটরের মধ্যে নির্দেশনাগুলা দিতে হবে। দেওয়ার পরেই আমি কেবল আউটপুটগুলা পাবো। তাহলে এই যে ইনস্ট্রাকশন দিলাম আমি,
এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাকে এটা তৈরি করতে হয়েছে, এই ক্যালকুলেটরটা তৈরি করতে হয়েছে, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা তৈরি করতে হয়েছে। তাহলে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য যেই নির্দেশমালাগুলা কম্পিউটারকে দেয়া হয় সেটাই মূলত হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর বুঝতে না পারলেও চিন্তার কিছু নেই। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা যখন করব তখন আমরা খুব সহজেই সেগুলো কভার করতে পারবো বা বুঝতে পারবো। দেখো, তাহলে কম্পিউটার প্রোগ্রামটা কি? কম্পিউটারের সাহায্যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কম্পিউটারকে যে সকল নির্দেশমালা দেওয়া হয় সেই নির্দেশমালাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। এখন দেখো, এই যে কম্পিউটার প্রোগ্রামটা এটা আসলো, তো শুরুর দিকে তো আর কম্পিউটার প্রোগ্রাম ছিল না। তাহলে এটার ধারণাটা কে দিয়েছে? কম্পিউটার প্রোগ্রামের জনক বলা হয় অ্যাডা লাভলেসকে। অ্যাডা লাভলেস উনি প্রথম কম্পিউটারের এই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিয়েছে, যেটা একটা যুগান্তকারী পরিবর্তন বলা যায় কম্পিউটারের মধ্যে। কারণ একটা সময় যখন কম্পিউটার প্রথম যখন কম্পিউটার হয় তখন কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে চলতো না। বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করা হতো এবং সেটা এতটা ইউজার ফ্রেন্ডলি ছিল না। কিন্তু যখন অ্যাডা লাভলেস প্রোগ্রামের ধারণা দেওয়া শুরু করলেন তখন এই প্রোগ্রামিং নিয়ে কাজ শুরু হলো এবং বিভিন্ন জন বিভিন্ন প্রোগ্রাম তৈরি করলো। আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে থাকি কম্পিউটারে, তার মধ্যে একটা বড় অবদান হচ্ছে অ্যাডা লাভলেসের। দেখো, এটা হচ্ছে ওনার ধারণা করা একটা ছবি। অ্যাডা লাভলেস, যিনি যাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামের জনক। এখন দেখবো আমরা যে বিভিন্ন স্তরের প্রোগ্রামের ভাষা। তো যখন প্রোগ্রামিং শুরু হলো, ঠিক আছে, প্রোগ্রামিং শুরু হওয়ার পর প্রোগ্রামিংটা বিষয়টা এমন না যে কম্পিউটার প্রোগ্রাম শুরু হয়ে গেল এবং সেই আগের প্রোগ্রামিং নিয়েই আমরা এখনো কাজ করছি। তো বিভিন্ন সময়ে এই যে কম্পিউটারের প্রোগ্রাম বিভিন্ন সময়ে অনেকগুলা স্তর হয়ে তারপরে আজকে আমরা একটা আধুনিক একটা অবস্থা পেয়েছি যেখানে আমরা খুব সহজেই প্রোগ্রাম তৈরি করতে পারি। তো তার আগে বেশ কয়েকটা স্তর আছে, সেই স্তরগুলা নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন। তো ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম সেটা 1945 সাল থেকে শুরু হয়েছে। দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন যেটা 1950 সাল থেকে শুরু হয়েছে। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন যেটা 1960 সাল থেকে শুরু হয়েছে। চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন যেটা 1970, এবং পঞ্চম প্রজন্ম ফিফথ জেনারেশন, বর্তমানে আমরা যেই জেনারেশনে আছি ফিফথ জেনারেশন 1980 সাল থেকে শুরু হয়েছে। সরি। তো এই পাঁচটা প্রজন্ম নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। তো প্রথম প্রজন্ম একটু মনে রাখার চেষ্টা করবে, যেটা 1945 সাল থেকে, দ্বিতীয় প্রজন্ম 1950 সাল থেকে, তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন 1960 সাল থেকে, চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন 1970 সাল থেকে, এবং পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন 1980 সাল থেকে শুরু হয়। দেখো, আমরা যদি এটা একটা ক্লাসিফিকেশন দেখি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে দুইটা ভাগে বা দুইটা স্তরে আমরা যদি দুইটা লেভেলে যদি ভাগ করি, দেখো, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কারা কারা পড়েছে? এই যে আমরা পাঁচটা স্তর পড়েছি, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, এই প্রত্যেকটা প্রজন্মের কোনটা কোনটা লো লেভেলের মধ্যে পড়েছে এবং কোনটা কোনটা হাই লেভেলের মধ্যে পড়েছে আমরা যদি দেখি, তো লো লেভেলে আছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত, যেটাকে আমরা মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা বলে থাকি সাধারণত। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। আর হাই লেভেলে আছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং এর যে স্তরগুলো আছে সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেলের মধ্যে আছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, আর হাই লেভেলে আছে থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন আর ফিফথ জেনারেশন। তো এর মধ্যে আমি বলেছিলাম যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুইটাকে সাধারণত লো লেভেল ভাষা বলে থাকি আমরা। আর থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনে যে ভাষাগুলো আছে সেগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি।
তো দেখো এখন যদি আমরা প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন নিয়ে আলোচনা করি। প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন যে ভাষাটা আছে, প্রথম শুরুর দিকে যে প্রোগ্রামিং গুলা ছিল, সেটাকে আমরা মেশিন ভাষা বলে থাকি। মেশিন ভাষা তোমরা বুঝতে পারছো যে মেশিনের যে ভাষা সেটাই হচ্ছে মেশিন ভাষা। তো সরাসরি মেশিন বুঝতে পারে এই ধরনের যে ভাষাগুলো ছিল সেগুলাই সাধারণত মেশিন ভাষা নামে পরিচিত। দেখো তারপরও এখানে আমরা একটা ফর্মাল ডেফিনিশন এর কথা যদি বলি যে ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা এটা আগেই বলেছি যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে আমরা লো লেভেল ভাষা হিসেবে জেনে থাকি, এবং প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে লো লেভেল ভাষা। তো ফার্স্ট জেনারেশনে আমরা যেই ভাষাটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মেশিন ভাষা। সরাসরি মেশিন বুঝতে পারে এমন ভাষাটাই হলো মেশিন ভাষা। এটা হচ্ছে ভাষার সর্বনিম্ন স্তর কম্পিউটারের যে প্রোগ্রামিং আছে তার। তো মেশিন ভাষায় 0 এবং 1 এই ২ টা বাইনারি অঙ্ক অথবা হেক্সা পদ্ধতি ব্যবহার করে কোড লেখা হয়। তো আমরা যখন কোড লিখি, কোনো প্রোগ্রাম তৈরি করি, সেখানে 0 এবং 1 দিয়ে আমাদের কোড তৈরি করতে হয়। তো মেশিন ভাষা প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা সবকিছুই থাকে। মেশিন ভাষা দেখো মেশিন সরাসরি বুঝতে পারে। তাহলে এটা একটা বড় সুবিধা যে মেশিন সরাসরি বুঝতে পারে। এখানে দেখো 0 এবং 1 নিয়ে আমরা যত যা কিছু করব, কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে সেটা গেম হোক অথবা সেটা যদি আমাদের ক্যালকুলেটর তৈরি করতে হয় তাও আমাদের 0 এবং 1 দিয়ে তৈরি করতে হয়। তো বুঝতেই পারছো যে মেশিন ভাষাটা একটু ট্রিকি আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি। দেখো মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে আবার ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা সেই ৪ টা ভাগ হচ্ছে গাণিতিক। মানে এই ৪ টা জিনিস মেশিন ভাষায় এই ৪ টা নির্দেশনা সাধারণত দেয়া হয়। যে কি, কি থাকতে পারে? গাণিতিক, যেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জিনিসগুলা থাকে। এগুলা এমসিকিউর জন্য অনেক সময় প্রয়োজন হয়। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে মেশিন ভাষায় টোটাল যে নির্দেশগুলো দেওয়া হয় তাদেরকে ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় অ্যারিথমেটিক বা গাণিতিক, যেখানে থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, যেখানে লোড, স্টোর, জাম্প এই জিনিসগুলো থাকবে। ইনপুট, আউটপুট, রিড রাইট আসলে রিড করা এবং রাইট করা, এখানে কোনো কিছু কম্পিউটারের মধ্যে লিখা বিষয়টা এমন না। রিড মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু দেখতে চাই। সাপোজ ধরো কম্পিউটারে তুমি একটা মুভি দেখবা। তাহলে সেখানে তুমি ক্লিক করলা, সেটা তোমার সামনে ব্রাউজার তোমার সামনে সেটা ওপেন হলো। এটা হচ্ছে কম্পিউটারে রিড করা। রাইট করা হচ্ছে যেমন ধরো আমরা কোনো কিছু কপি পেস্ট করলাম। কোনো একটা জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় কপি পেস্ট করলাম। তাহলে রিড, রাইট এই জিনিসগুলা আসলে ওইখান থেকে কম্পিউটার থেকে কোনো কিছু তুমি পড়লা বা কম্পিউটারে কোনো কিছু তুমি কলম দিয়ে লিখলা, বিষয়টা এমন না। আচ্ছা, তারপরে দেখো ডিরেক্ট ইউজ বা প্রত্যক্ষ ব্যবহার। যেমন স্টার্ট, হোল্ড, শেষ করা ইত্যাদি, ইত্যাদি এই নির্দেশনাগুলা ব্যবহার করা হতো মেশিন ভাষায়। তো বুঝতেই পারছো যেহেতু এটা ফার্স্ট জেনারেশন, তাই যেকোনো কিছুর শুরুর দিকে সুযোগ সুবিধা একটু কম থাকে। এটাই স্বাভাবিক। তো তখন প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে কিছু লিমিটেশন ছিল। প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে অনেক প্রবলেম ছিল। সেই জিনিসগুলা সত্ত্বেও মেশিন ভাষা দিয়েও কিন্তু অনেক প্রোগ্রাম তৈরি করা হয়েছে। তো এখন আমরা একটু দেখব যে মেশিন ভাষার সুবিধা অসুবিধাগুলা কি, কি দেখো। মেশিন ভাষার কিছু সুবিধা আছে। তার মধ্যে দেখো ১ম সুবিধাটা কি? ১ম সুবিধাটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ লজিক ও মেমোরি পরিসরে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়। তার মানে আমি যে প্রোগ্রামটা তৈরি করলাম, কম পরিমাণ লজিক ব্যবহার করে সেই প্রোগ্রামটা তৈরি করা যায়। আমরা যত সহজে করতে চাইবো, সহজে করতে চাইলে আসলে তার পিছনে অনেক বেশি জিনিস থেকে যায়। তো এখন আমাদের সবকিছু যেমন সহজ হয়ে গিয়েছে, যেমন ধরো এখন আমরা যে কোনো কিছু ইউজ করতে গেলে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়ে যাই। ক্যালকুলেটরের কথাই চিন্তা করো। আগে যেটা আমরা ম্যানুয়ালি করতাম, হাতে কর গুনে, গুনে করতাম, সেই জিনিসগুলো যখন ক্যালকুলেটর তৈরি হলো, আমরা সিম্পলি খুব সহজেই এবং দ্রুত তৈরি করতে পারছি। কিন্তু কম্পিউটারটা তৈরি করা নিশ্চয়ই খুব সহজ বিষয় ছিল না। এই ক্যালকুলেটরটা তৈরি করা একটা কঠিন বিষয় ছিল। তাই কিন্তু যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমাদের জন্য সেটা সহজ হয়ে গিয়েছে। আর তার পিছনে কিন্তু একটা হিউজ মেকানিজম আছে যেটা আমরা জানি না। তো যাই হোক, মেশিন ভাষার সুবিধা হচ্ছে যে এটা খুব অল্প পরিমাণে লজিক এবং অল্প মেমোরি পরিসরে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
সবচেয়ে কম পরিমাণ লজিক ব্যবহার করা যায় এবং মেমোরি পরিসরও কম লাগে। তার মানে আমরা কম মেমোরিতে এটা রান করতে পারি। কম মেমোরি বলতে র্যাম কম লাগে। আমাদের অল্প পরিমাণ র্যামের মধ্যেই আমরা এটা ব্যাশিক ভাষাটা রান করতে পারি। যেমন এখন যদি তোমরা চিন্তা করো একটা বড় অ্যাপ্লিকেশন তোমরা রান করতে চাও। যেমন অনেকে গেম পছন্দ করে গেম খেলতে। কম্পিউটারে যদি গেম খেলতে চাও তুমি, যেমন FIFA 20 2020 যদি খেলতে চাও অথবা কল অফ ডিউটি খেলতে চাও, তাহলে এগুলোর জন্য কিন্তু আমাদের একটা র্যামের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। বা তুমি যদি সাপোজ উইন্ডোজ সেটআপ দিতে চাও, উইন্ডোজ 10 সেটআপ দিতে চাও, উইন্ডোজ 10 ইনস্টল করতে গেলে তোমাকে একটা মেমোরি রিকোয়ারমেন্ট বলে দেওয়া থাকে যে প্রসেসর কি থাকতে হবে এবং সর্বনিম্ন তোমার মেমোরি কতটুকু থাকতে হবে, কত জিবি র্যাম থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে বলে দেওয়া থাকে। তাহলে সেই ন্যূনতম যে রিকোয়ারমেন্ট আছে, ন্যূনতম র্যাম আছে, সেটা যদি তুমি ফুলফিল করতে না পারো তাহলে তুমি উইন্ডোজ 10 স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে না বা ইনস্টলই করতে পারবে না। তো র্যাম যত কম লাগে, র্যামের দাম যেহেতু বেশি, তাই আমরা যদি র্যাম কম ইউজ করে কোনো প্রোগ্রাম রান করতে পারি তাহলে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা মেশিন ভাষায় সম্ভব ছিল। মানে কম লজিক এবং কম মেমোরি পরিসরে এই ভাষায় প্রোগ্রাম লেখা বা প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব। আর কি আছে সুবিধা? যেমন মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অন্য ভাষায় লিখিত প্রোগ্রাম হতে দ্রুত নির্বাহ করা হয়। এটা খুবই সিম্পল একটা বিষয়। কিভাবে? যেমন ধরো তুমি বাংলা ভাষা বোঝো, তুমি যদি জার্মানে বা জাপানে যাও, এখন জাপানে গেলে তুমি জাপানিদের সাথে যখন কমিউনিকেট করতে যাবে, তখন তুমি শুধু বাংলা ভাষা জানো, নিশ্চয়ই তুমি জাপানের সাথে স্বাচ্ছন্দ্যে কমিউনিকেট করতে পারবে না। তুমি বাংলা ভাষা জানার কারণে তুমি বাংলায় বলবে এবং যে জাপানি, সে ধরো বাংলা জানে না, তাহলে সে জাপানি ভাষায় কথা বলবে। তো দুইজন দুইজনের নেটিভ ভাষায় যখন কথা বলবে, তখন কেউ কারোরটা বুঝবে না। তাহলে নিজেদের মধ্যে কি হবে? কমিউনিকেশন তৈরি করাও কিন্তু সম্ভব হবে না। যদি কমিউনিকেশন তৈরি করা না যায় তাহলে তোমার সেই কমিউনিকেশনের উদ্দেশ্যটাই ব্যাহত হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে একজন তৃতীয় ব্যক্তি থাকতে পারে যে তোমাদের দুইজনের মাঝখানে থাকবে এবং তুমি যে ভাষাটা বলবে, যে কথাটা বলবে, সেই কথাটা সে ট্রান্সলেট করে জাপানি ভাষায় বলবে এবং জাপানি যেই অ্যান্সারটা দিবে সেই অ্যান্সারটাকেও সে ট্রান্সলেট করে তোমাকে বাংলা ভাষায় বলবে। তাহলে দেখো এই যে ট্রান্সলেট করতে তুমি একটা কথা বললা, এই কথাটা যদি জাপানি সরাসরি বুঝতে পারতো তাহলে তার অ্যান্সার দিতে অল্প সময় লাগতো। কিন্তু যেহেতু তুমি কথাটা বললে, বলার পরে আরেকজন সেই কথাটাকে কনভার্ট করলো, কনভার্ট করে তারপর সে জাপানিকে সেই ভাষাটা বুঝিয়ে দিল। এতে করে কিন্তু একটা বেশি সময় চলে গেল। তো যদি সরাসরি কমিউনিকেট করতে পারতে তুমি সেই জাপানির সাথে, যেমন আমরা একজন বেঙ্গলি যখন আরেকজন বেঙ্গলির সাথে কথা বলি, আমরা স্বদেশীরা যখন নিজেদের মধ্যে কথা বলি আমরা আমাদের দেশীয় ভাষা বুঝতে পারি। তাই আমাদের মাঝখানে তৃতীয় আরেকজন ব্যক্তি প্রয়োজন হয় না। তো আমরা দ্রুত আমাদের কথাগুলার অ্যান্সার দিতে পারি। ঠিক একইভাবে যখন মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লেখা হয় তখন মেশিনের ভাষায় প্রোগ্রাম লেখা হয়। যখন মেশিনকে সেই প্রোগ্রামটাই রান করতে দেয়া হয়, মেশিন সহজেই বুঝতে পারে যে তাকে কি নির্দেশনাগুলো দেয়া হচ্ছে। তখন মেশিন খুব সহজেই সেটা নির্বাহ করতে পারে। খুব সহজেই সে সেটাকে কাজে লাগাতে পারে। তো এটা মেশিন ভাষার একটা অন্যতম সুবিধা আমরা বলতে পারি। আরেকটা সুবিধা যদি আমরা বলি যে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে মেশিন ভাষা একান্ত প্রয়োজন। তাহলে মেশিন ভাষা আমরা যখন নির্বাহ করি তখন মেশিন তো সহজে সেটা নির্বাহ করতে পারে। এখন মেশিন ভাষা আয়ত্ত করতে গেলে সেই কম্পিউটার সম্পর্কে আমাদের একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হয়। তাহলে মেশিন ভাষার প্রোগ্রামার হতে গেলে তোমাকে অবশ্যই কম্পিউটারের সংগঠন সম্পর্কে যে আর্কিটেকচার আছে, তোমার যে প্রসেসর আর্কিটেকচার বা কম্পিউটার আর্কিটেকচার আছে, সেই জিনিসটা সম্পর্কে তোমাকে, তুমি যেই মেশিনটার জন্য প্রোগ্রাম তৈরি করতে চাও সেই মেশিন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমার অবশ্যই থাকতে হবে। তাহলে তুমি প্রোগ্রামার হওয়ার আগেই সেই মেশিন সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলে বা তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে অবশ্যই এটা তোমার জন্য একটা বেনিফিটের বিষয়। তো এই জন্য বলা হয়েছে যে কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে মেশিন ভাষা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, যার সুবিধা আছে তার অবশ্যই কিছু অসুবিধাও থাকে। এখন সেই অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা জানবো। যেহেতু অসুবিধা না থাকলে অবশ্যই প্রথম প্রজন্মের পরে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম প্রজন্ম আসতো না।
এখন দেখি সেই অসুবিধাগুলো কি কি। দেখো, প্রথম অসুবিধা, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ। একটু আগেই আমি কিন্তু বলেছিলাম যে মেশিন ভাষায় 0 এবং 1 এই ২ টা মাত্র ডিজিট দিয়ে, 0 এবং 1 এই ২ টা চিহ্ন দিয়ে বা এই ২ টা ডিজিট দিয়েই কিন্তু প্রোগ্রাম রচনা করতে হয়। যেহেতু 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করতে হয়, সেখানে ইংরেজি কোনো ভাষা, লেটার, ওয়ার্ড কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না। শুধু 0 এবং 1 দিয়ে করতে হবে। তাহলে সেটা বুঝতেই পারছো যে কি পরিমাণ যন্ত্রণাদায়ক এবং সেটা কতটা দক্ষতার বিষয় আসলে। যন্ত্রণাদায়ক না অ্যাকচুয়ালি, কতটা দক্ষতার বিষয় এখানে যদি আমরা বলি। তাহলে 0 এবং 1 দিয়ে তুমি যেকোনো একটা নির্দেশনা দিতে গেলে তোমাকে সেটা অবশ্যই 0 এবং 1 এর মাধ্যমেই সেই নির্দেশনা দিতে হবে। একজন মানুষের কাছে 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করাটা একটা ক্লান্তিকর বিষয় এবং বড় ধরনের প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে এইটা ব্যাপকভাবে একটা বাধা সৃষ্টি করে। তাই এটাকে বলা হয় যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর। আরেকটা বিষয় হলো যে বড় প্রোগ্রাম লিখতে গেলে বা ছোটখাটো প্রোগ্রামিং লিখতে গেলে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই আউটপুটটা পেতে হলে কোনো ভুল করা যাবে না। আর ভুল করতে না চাইলে তোমাকে অনেক সময় ধরে সেটা লিখতে হবে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্দিষ্ট মেশিনের জন্য হয় বলে এক মেশিনের জন্য তৈরি প্রোগ্রাম অন্য মেশিনে কাজ করে না। তাহলে এইটা আরেকটা সমস্যা। এখন আমরা যখন ধরো কম্পিউটারে যখন আমরা কোনো গেম খেলি অথবা আমরা কোনো সফটওয়্যার রান করি, যেমন সহজভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডের কথা, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করি? মাইক্রোসফট ওয়ার্ড একটা টেক্সট এডিটর, যেখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখে থাকি, আমরা কোনো কিছু লেখালেখির কাজে সেটা ব্যবহার করে থাকি। এখন চিন্তা করো মাইক্রোসফট অফিস, এটা যদি প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা তৈরি করতে হতো, তাহলে মাইক্রোসফট অফিস কত কোটি কোটি মানুষ, কোটি কোটি ইউজার মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকে। তাহলে মাইক্রোসফট অফিসটা যদি আলাদা আলাদা কম্পিউটারের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করতে হতো, তাহলে কোটি কোটি এরকম মাইক্রোসফট অফিস তৈরি করতে হতো নিশ্চয়ই। তাহলে কোটি কোটি মাইক্রোসফট অফিস তৈরি করা নিশ্চয়ই খুব সহজ ব্যাপার ছিল না, এবং লাভের দিক দিয়ে সেটা অনেক সময় সাপেক্ষ ছিল, এবং সেখান থেকে কোটি কোটি পিস বিক্রি করতে গেলে অনেক সময় লাগতো। কারণ প্রত্যেকটা কম্পিউটার মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে সেই প্রোগ্রামটা নির্দিষ্ট মেশিনের জন্যই তৈরি করতে হবে। এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চলবে না। তাহলে মাইক্রোসফট অফিস যদি আমি সাপোজ এ কম্পিউটার এর জন্য যদি একটা প্রোগ্রাম তৈরি করি, কম্পিউটার বি তে কিন্তু সেই প্রোগ্রামটা চলবে না। তাহলে এটা একটা অন্যতম একটা সমস্যা। দ্রুত কাজ করবে সেটা সুবিধা, কিন্তু সে একটা কম্পিউটারের তৈরি কোনো প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করবে না। তাহলে এটা একটা বড় ধরনের অসুবিধা। যেমন ধরো আমরা অনেক সময় আ মোবাইলে দেখা গেছে যে আ শেয়ার ইটের মাধ্যমে কোনো একটা আ সফটওয়্যার বা অ্যাপস আমরা নিয়ে থাকি। ধরো তোমার ফ্রেন্ডের কাছে একটা গেমস সে নামিয়েছে। সে ওই গেমসটা খেলে, তোমার দেখে পছন্দ হলো। তুমি বললে যে, আ "বন্ধু, আমাকে এই গেমটা শেয়ার ইটের মাধ্যমে দিয়ে দাও।" তাহলে দেখো, এটা কিন্তু তার মোবাইলে ডাউনলোড করা ছিল, তার মোবাইলে ইনস্টল করা ছিল। তোমার মোবাইলে তুমি কি করো? শেয়ার ইট দিয়ে নিয়ে নিলে, নিয়ে সেখানে তোমার মোবাইলে তুমি সেটাকে ইনস্টল করে নিলে। তাহলে তোমার বন্ধুর মোবাইলের গেমস তুমি তোমার মোবাইলে নিয়ে ইনস্টল করে নিলে। তাহলে তোমার মোবাইলে সেটা রান করলো কোনো সমস্যা ছাড়াই। তো এইটা খুবই সহজ এবং সুন্দর একটা বিষয়। ওইখানে যদি আলাদা আলাদা তৈরি করতে হতো, তাহলে তোমার বন্ধু আলাদা করে অর্ডার দিয়ে সেই গেমটা তৈরি করতে হতো। তার মোবাইলের জন্য যে গেমটা ছিল, সেই গেমটা আবার তোমার মোবাইলে চলতো না। তাহলে বিষয়টা একটা যন্ত্রণাদায়ক বিষয় হয়ে যেত। কারণ একই সফটওয়্যার আমরা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারতাম না। এটা একটা অসুবিধা মেশিন ভাষায় তৈরি করতে গেলে। তারপরে দেখো, মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। যেহেতু এতক্ষণ আমরা যে আলোচনা করলাম মেশিন ভাষা সম্পর্কে, যা জানলাম, 0 এবং 1 দিয়ে সেটা তৈরি করতে হয়। তাহলে 0 এবং 1 দিয়ে যদি তৈরি করতে হয়, তাহলে বুঝতেই পারছো যে সেখানে কতটা দক্ষতা, কতটা ধৈর্য সহকারে সে প্রোগ্রামটা লিখতে হবে, এবং প্রোগ্রামটা লিখার পরে সেটা চেক করতে অনেক সময় লাগবে। তাই অবশ্যই একজন দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হবে মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করার জন্য এবং সেটা নির্বাহ করার জন্য। আর
কেন দক্ষ প্রয়োজন হবে? আমরা আগে সুবিধার ক্ষেত্রে বা অসুবিধার ক্ষেত্রে যে জিনিসটা পড়েছি যে মেশিনের সংগঠন সম্পর্কে জানতে হবে। তো মেশিন আমি যেই মেশিনের জন্য সফটওয়্যারটা তৈরি করব, সেই মেশিনের সংগঠনটা আগে আমাকে জানতে হবে। এখন যেহেতু আমরা যে প্রোগ্রামগুলা তৈরি করি, সেই প্রোগ্রামগুলা তৈরি করার জন্য আমাদের সেটা সম্পর্কে ধারণা না থাকলেও হয়। আমরা কোন মেশিনের জন্য প্রোগ্রাম তৈরি করছি শুধু সেটা জানলেই হয়। সেই মেশিনের যে অভ্যন্তরীণ যে গঠন, মেশিনের যে আর্কিটেকচার সেটা সম্পর্কে আমাদের ধারণা না থাকলেও আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি। কিন্তু যদি আমরা মেশিন ভাষা দিয়ে কোনো প্রোগ্রাম তৈরি করতে চাই, অবশ্যই সেই মেশিন যেই মেশিনের জন্য আমি কম্পিউটারটা তৈরি করতে চাচ্ছি, স্পেসিফিক সেই মেশিনের জন্য আমাকে অবশ্যই তার সংগঠন জানতে হবে, তার আর্কিটেকচার জানতে হবে যে কিভাবে এই মেশিনটা আ আছে কি, এই মেশিনের আর্কিটেকচার কি? সেটা জেনে তারপরেই কেবল আমি তার জন্য প্রোগ্রাম তৈরি করতে পারব। তো এইটা একটা বড় অসুবিধা। যদি আমরা এক মেশিনের আ জন্য তৈরি করা একটা সফটওয়্যার আরেক মেশিনে চালাতে না পারি, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রেও এটা খুব লাভজনক হবে না। আর আ এটা আ আলাদা, আলাদা মেশিনের জন্য তৈরি করাটাও সময় সাপেক্ষ। তাই এইজন্যেই যেহেতু মেশিন ভাষাটা একটু ট্রিকি, এই কারণে আমরা বলতে পারি যে মেশিন ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম রচনা করার জন্য বা তৈরি করার জন্য অবশ্যই একজন দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হবে। তো এই ছিল ১ম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশনের সুবিধা এবং অসুবিধা। দেখো আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে মেশিন ভাষা ডিবাগ করা বা পরিবর্তন করা কষ্টসাধ্য। যেহেতু আমি একটু আগেই বলেছি যে 0 এবং 1 দিয়ে তৈরি করতে হয় প্রোগ্রামটা। তাই এই প্রোগ্রামের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম খুঁজে বের করাটা যন্ত্রণাদায়ক এবং এটা অনেক সময় সাপেক্ষ। ডিবাগ করতে গেলে দেখা গেছে যে কোথায় প্রবলেমটা হয়েছে, 0 একটা 0 র পরিবর্তে যদি একটা 1 হয়ে যায়, তাহলে সেটা একটা বড় ধরনের আ পরিবর্তন আনতে পারে সেই সফটওয়্যারের মধ্যে। তাই 0 র পরিবর্তে 1 বা 1 এর পরিবর্তে 0 বসিয়ে দেওয়া চলবে না। এই জিনিসগুলা খেয়াল করে তারপর প্রোগ্রাম রচনা করতে হয় এবং প্রোগ্রামে যখন কোথাও একটা ভুল হয়, যেমন আমি যদি একটা প্রোগ্রাম তৈরি করি এবং সেখানে আ যদি ১,০০০ লাইন প্রোগ্রাম রচনা করতে হয়, সেই ক্ষেত্রে যেই সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলো যে মাঝখানে যদি তোমার কোনো একটা প্রবলেম হয়, সেটা খুঁজে বের করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে মেশিন ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যদি আমরা ডিবাগ করতে চাই অথবা পরিবর্তন করতে চাই, তাহলে সেটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো এই ছিল ১ম প্রজন্মের ভাষা এবং ১ম প্রজন্মের ভাষার সুবিধা-অসুবিধা। তো তোমরা এগুলা পড়বে এবং আমরা পরবর্তী দিন যেহেতু সময় শেষ আমাদের, তাই আমরা পরবর্তী দিন ২য় জেনারেশন থেকে শুরু করব। এভাবে ধাপে, ধাপে আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর যে আ বিভিন্ন স্তরগুলো আছে, সেই স্তরগুলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা উম ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।